চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে নাফিজুল ইসলাম মোবারক। ওনার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে। উনি বর্তমানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রয়েছেন। উনি এর আগে কিন্তু আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি ঘটনা ৬২ নং এপিসোডে আমরা প্রচার করেছিলাম। তো ঘটনাটি উনি যেভাবে সংগ্রহ করেছেন সেটা একটু বলি। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় যশোর জেলার গদখালিকে। তো গদখালিতে ঘুরতে গিয়ে উনি ঘটনাটি সংগ্রহ করতে পেরেছিলেন। তো ঘুরতে ঘুরতে রাত বেশি হয়ে যাওয়ার কারণে ওনার এক বন্ধুর নানা বাড়িতে উনি রাত্রি যাপন করেছিলেন। ওই নানা বাড়িটা গদখালিতেই। তো ওই যে যিনি নানা, ওই নানার কাছ থেকে উনি কথা প্রসঙ্গে ঘটনাটি সংগ্রহ করেছিলেন আর কি। উনি নানাই বলেছিলেন ঘটনাটা। ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, তারপরেও যতটুকু বলেছিলেন সেইভাবে উনি যতটুকু বুঝেছিলেন সেই বুঝ থেকেই উনি ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন কিন্তু এই লাহুরিয়া যে গ্রামটা, এটা যশোরের অন্তর্গত ছিল। এটা অনেক আগের ঘটনা। এটা 1920 কি 25 সাল এর মধ্যবর্তী কোনো একটা সময় হবে আর কি। তো ওই সময় কিন্তু এই নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা কিন্তু ওই যশোরের মধ্যে ছিল আর কি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই যে নানা, এই নানার নাম হচ্ছে শমশের আলী মোল্লা। আর নানার বাবার সাথে ঘটনা ঘটেছিল। নানার বাবার নাম ছিল নিয়ামত আলী মোল্লা। এই নিয়ামত আলী মোল্লা পেশায় ছিলেন একজন কৃষক। তো ওনাদের নিজের কোনো আসলে ওইভাবে কোনো জমি ছিল না, অন্যের জমিতে চাষাবাদ করতেন। তো ঘটনাটি একটি ফসলি জমি কেন্দ্রিক। তো এই যে নিয়ামত আলী, উনি কালু শাহ নামে একজন ব্যক্তির জমি আবাদ করতেন। এই কালু শাহের অনেক জমি জমা ছিল, তার থেকে একটা জমি উনি চাষাবাদ করতেন। তো সবেমাত্র ধান চাষ করেছেন। ধান মোটামুটি তোলার উপযোগী হতে তখনও বেশ কিছুদিন বাকি আছে আর কি। একদিন রাতের বেলা এই নিয়ামত আলী ঘুমিয়ে আছেন। তো ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে একটি গরু ওনার জমিতে ধান খাচ্ছে। তো স্বপ্নের মধ্যেই উনি ওই গরুটাকে তাড়ানোর জন্য একটি শক্ত লাঠি নিয়ে ওই গরুটার দিকে এগিয়ে যান। উনি দূর থেকে বিভিন্ন ধরনের শব্দ করছেন, যেই ধরনের শব্দগুলো করে বিভিন্ন গবাদি পশুগুলোকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো উনি এরকম শব্দ করছেন হাতে লাঠি নিয়ে, কিন্তু ওই গরুটি এক চুলো নড়ছে না, সে আপন মনে ধান খেয়েই যাচ্ছে। উনি লাঠি দিয়ে ভয় দেখালেও গরুটি যখন যাচ্ছে না, তখন ওই গরুটির গায়ে উনি লাঠি দিয়ে আঘাত করেন। আঘাত করা মাত্রই গরুটি মানুষের মতো করে ভয়ানক একটা ডাক দিয়ে ওঠে। আর তখনই ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বসে দেখেন যে এটা তো স্বপ্ন। এরকম স্বপ্ন তো মানুষ কতই দেখে। তো উনি আবার ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালবেলা উনি ঘুম থেকে উঠে জমি দেখতে গিয়েছেন। আশ্চর্যজনক বিষয় হলো, উনি রাতের বেলা যে স্বপ্নটি দেখেছিলেন, যে জমির যেই অংশে ওই গরুটি ধান খাচ্ছিল ওই অংশেই কিছু ধান কাটা। কাটা বলতে ছেঁড়া বা অন্য কোনোভাবে ওই জায়গাতে ধানগুলো নাই, কিন্তু ধান যে ওখানে নাই সেখানে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখে মনে হচ্ছে যে গরু বাছুর বা এই টাইপের কোনো কিছু এসে ধানগুলো খেয়ে গেছে। পর তো মন খারাপ হয়, বাড়ির দিকে হাঁটা ধরলেন আর ভাবতে লাগলেন, আচ্ছা রাতে আমি স্বপ্ন দেখলাম, এটা কিভাবে সত্য হলো? এটা কি কোনো কাকতালীয় ব্যাপার নাকি অন্য কিছু, নাকি সত্যি এখানে এসে অন্য কোনো গরু ধান খেয়ে গেছে? তো এসব ভাবতে ভাবতে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে ওনার স্ত্রীকে বললেন যে এমনিতেই ধান টান তো ভালো হয় নাই, তারপর আবার অন্যের গরুতে এসে খেয়ে গেল ধান, কি করা যায়? মনটা খুব খারাপ। তো ওনার স্ত্রী বলেন যে আরে এরকম তো হইতেই পারে, কত ছাড়া গরু থাকে না, চলে আসে, বা অনেক সময় গরু বাঁধা থাকলেও ছুটে যায়, চলে আসে, এরকম এটা খুব বেশি চিন্তার বিষয় না। তো ওই দিন রাত্রে এই নিয়ামত আলী উনি আরো একটা স্বপ্ন দেখলেন। উনি স্বপ্ন দেখেন যে ওই গরুটি আবার ধান খেতে এসেছে। তো উনি এইবারও স্বপ্নের মাঝেই গরুটির উপর ভীষণ বিরক্ত হয়। আবারও ওই স্বপ্নের মধ্যে লাঠি নিয়ে তাকে তাড়া করে এবং আঘাত করছে সমানে। তো এবার উনি লক্ষ্য করলেন যে গরুটিকে যতই লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে, গরুটি ততই ওনার থেকে নিয়ামত আলী থেকে আরো দূরে সরে যাচ্ছেন। তো দূরে সরতে সরতে একটা সময়
বিকট একটা আত্মচিৎকার করে ওঠে। কোনো মানুষ যদি আত্মচিৎকার করে ওই রকম একটা চিৎকার। শুরু থেকে যখন তাকে আঘাত করা হচ্ছিল তখন কিন্তু সে চিৎকার করে নাই, কিন্তু এতটা পরে এসে সে ওইভাবে চিৎকার করলো। এরপরে কি হয়, ওই গরুটি আস্তে আস্তে সরে গিয়ে এই নিয়ামত আলীর দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। তবে সেটা হয় অল্প কিছুক্ষণের জন্য। স্বপ্নের মধ্যেই উনি অন্য আর একটা দিকে যান, গিয়ে দেখেন জমির অপর প্রান্তে ওই গরুটি আবারও ধান খাচ্ছে। উনি আবার ওই গরুটিকে পেটানো শুরু করেন, কারণ এতটাই রেগেছিলেন উনি ওই গরুটার উপরে যে এটাকে বারবার সরিয়ে দিচ্ছি, তারপরও এই এসে আবার ঘুরে আমার ধানগুলো খেয়ে যাচ্ছে। তো উনি আবারও গরুটাকে পেটাতে থাকেন, পেটাতে পেটাতে গরুটাকে তাড়া করতে থাকেন, এবং গরু যে সরে যাচ্ছে দৌড়াচ্ছে, উনিও গরুর পিছনে দৌড়াচ্ছেন এবং গরুটাকে হাতে থাকা লাঠি দিয়ে সমানে পেটাচ্ছেন। একবার পিটানি দেন, গরুটা কিছুটা সামনে যায়, উনি ওনার দৌড়ের গতি আরেকটু বাড়ান, আবার গরুটাকে আঘাত করেন। এভাবে উনি সামনের দিকে আগাচ্ছেন তো আগাচ্ছেনই। কতটুকু এগিয়েছেন উনি আসলে বলতে পারেন না। হঠাৎ করেও ওই স্বপ্নের মধ্যে ওনার হুঁশ ফেরত আসে, যারে আমি কোথায় আসলাম। তো উনি দেখেন যে উনি ধানি জমি থেকে বেশ অনেকটা দূরে চলে এসেছেন, এবং যেই জায়গাতে এসেছেন ওই জায়গাটা উনি চেনেন। ওইটা একটা খালের পার, যেটা ওনার জমি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। ওটা স্বপ্ন হলেও মনে হচ্ছিল ওটা বাস্তবে ঘটছে ওনার সাথে। তখন ওই গরুটা ওনার দিকে ভালো করে তাকায় এবং তাকিয়ে মানুষের মতো করে বলে ওঠে, কিরে নিয়ামত, গতকাল তো আমার ছেলেকে অনেক আঘাত করেছিলি, আজও করলি, এই জন্য আমি ঘুরে অন্য পাশে এসে তোকে এই জায়গাতে নিয়ে আসছি। তুই তো আমাকেও আঘাত করলি, এবার তো তোকে আমি আমার হাতের মুঠোয় পেয়েছি, দেখ তোর কি অবস্থা এখন আমি করি। স্বপ্নের মধ্যেই এই নিয়ামত আলী উনি কিন্তু বুঝতে পারছে যে উনি ভয়ানক কোনো কিছু একটা পাল্লায় পড়েছেন। তো উনি গরুটার দিকে তাকিয়ে আছেন। উনি দেখেন যে এই গরুটি আস্তে আস্তে গরু থেকে এক ভয়ানক রাক্ষসের রূপ নিতে থাকে, ভয়ঙ্কর সে চেহারা। এটা দেখে তো উনি ভয়ে থরথর করে কাঁপতে থাকেন। তো উনি কি করেছেন, উনি ওখান থেকে সরার চেষ্টা করছেন, দৌড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ওখান থেকে এক পাও উনি নড়তে পারছেন না। এইভাবে ঘুমের মধ্যে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে উনি বিছানার উপর লাফ দিয়ে উঠে বসেন। এরপর উনি বুঝতে পারেন এতক্ষণ উনি তো স্বপ্ন দেখছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল এটা বাস্তবেই ঘটছে, কিন্তু যখন দেখলেন এটা উনি স্বপ্ন দেখছিলেন তখন উনি হাফ ছেড়ে বাঁচেন। ততক্ষণ তো ঘেমে একদম উনি গোসল করে উঠেছেন। ওনার পাশে ওনার স্ত্রী ছিল, উনিও ওই চিৎকারে উঠে গেছেন, বলে কি হয়েছে তোমার? তখন এই নিয়ামত আলী বলেন, না ও কিছু না, দুঃস্বপ্ন দেখেছি, তুমি ঘুমায় পড়ো। তো উনিও এটাকে দুঃস্বপ্ন মনে করেই আবারও ঘুমিয়ে পড়েন। এভাবে কেটে যায় 7 থেকে 8 দিন। একদিন কি হয়, এই নিয়ামত আলী উনি সন্ধ্যার সময় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তো বাজার থেকে বাড়িতে ফেরার যে পথ, ওই পথ থেকে হাঁটা মিনিট, মানে হাঁটা যদি আমরা ধরি, এটা মিনিট 5 মতো পথ আর কি। মিনিট 5 পথ কোনটা? মিনিট 5 পথ হচ্ছে ওই যে ওনার যে ফসলি জমি ওইটার, মানে বাজার থেকে 5 মিনিট হাঁটলে ওনার ফসলি জমি। তো কি মনে করে উনি ভেবেছেন যে জমি থেকে একটু ঘুরেই আসি, দেখি আবার কারো গরু বা ছাগল ধান টান খাচ্ছে কিনা। তো উনি ওই জমির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। তো জমিতে গিয়ে উনি বুঝতে পারেন তার চিন্তাই ঠিক, কার জন্য একটা গরু ওখানে ধান খাচ্ছে। একটু কাছে যেতেই এই নিয়ামত আলী খুব ভালো করে লক্ষ্য করলেন যে এই জিনিসটা, এটা একটা গরু ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে এই গরুটার মাথায় একটা শিং চকচক চকচক করছে। কিছুটা কৌতূহলবশত উনি আরো ভালো করে দেখার জন্য যখন ওই গরুটার আরো কাছে গেলেন, তখন দেখলেন আসলেই এই গরুটির মাথার উপর মাত্র একটা শিং চকচক করছে, এবং মনে হচ্ছে এই শিংয়ের মাথাটা অনেক চোখা। সাধারণত গরু, ছাগল, মহিষ এদের শিংগুলো চোখা থাকে, কিন্তু এই চোখার অংশটা কিন্তু মারাত্মক সুচালো থাকবে, বিষয়টা এরকম না। একটা সুইয়ের আগা যেমন মারাত্মক লেভেলের সুচালো থাকে, মানুষের শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে ঢুকে যাবে, বিষয়টা কিন্তু এরকম থাকে না, মাথাটা কিছুটা ভোঁতা থাকে। কিন্তু না, এটার শিংটা অত্যন্ত সুচালো। কিন্তু উনি স্বপ্নে যে গরুগুলো দেখেছিলেন ওই গরুগুলো কিন্তু স্বাভাবিক গরুর মতোই, 2টা শিং ছিল। উনি তখন কিছুটা আন্দাজ করতে পারেন যে এটা তো কোনো স্বাভাবিক গরু না,
স্বাভাবিক গরুর কখনো একটা শিং থাকে না, আর যদি কোনো শিং ভেঙেও যায় সেটা এক পাশে থাকবে, কখনো একদম গন্ডারের মতো ঠিক মিডিলে থাকবে না শিং। তখন উনি তাৎক্ষণিক ওইখান থেকে চলে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছেন, তখন পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে এই নিয়ামত আলীর কানে, বলে ওঠে, কিরে নিয়ামত, কই চললি, এত তাড়াহুড়া করে আসলি? একটু দাঁড়া, তোর সাথে তো আমার অনেক হিসাব বাকি। তখন উনি তো বুঝতে পারেন যে সর্বনাশ, উনি তো ভয়ানক একটা জিনিসের পাল্লায় পড়েছেন। তো উনি পেছন দিকে না তাকিয়েই ভো দৌড় দেন বাড়ির দিকে। জমি থেকে বাড়িতে ফেরার পথে একটা মোটা বাবলা গাছ ছিল। তো উনি যখন দৌড়াতে দৌড়াতে ওই গাছের কাছাকাছি চলে আসেন, তখন উনি দেখতে পান ওই গাছের নিচে কেউ একজন বসে আছে। লোকটি মনে হচ্ছে একটা চাদর জড়িয়ে বসে আছে গাছের নিচে। তো উনি ওই লোকটিকে পেয়ে কিছুটা সাহস ফেরত পান। তখন তো যে বেশি রাত হয়ে গেছে তা না, কেবল সন্ধ্যা পার হয়েছে আর কি। তো উনি ওই লোকটার কাছে যেতেই, মানে উনি যে ওই লোকটার কাছে গিয়ে কিছু বলবেন তার আগেই ওই লোকটি গম্ভীর আর রাগী গলায় বলে উঠল, আয় নিয়ামত আয়, আমি তোর জন্যই এখানে অপেক্ষা করছি। তুই কি ভেবেছিলি তুই পালিয়ে যেতে পারবি আমার থেকে? তখন উনি তো বুঝতে পারেন যে আজ আর তার রক্ষা নেই, মৃত্যু বুঝি তার জন্যই অপেক্ষা করছে। উনি তো ভয়ে ঠক ঠক করে কাঁপছে, আর সূরা কালাম যা পড়ছিল সব এলোমেলো হয়ে যাচ্ছিল, কারণ ওই অবস্থায় আসলে কারো মাথায় ঠিক থাকে না। সেই সাথে উনি ভাবছিলেন যে কি করবেন এখন, কোন দিকে যাবেন, আশেপাশে তো লোক বসতি নাই, যা আছে একটু দূরেই। তো উনি তো ওখানে দাঁড়িয়ে আছেন এবং আল্লাহর নাম নিচ্ছেন। আর ওই জিনিসটা যখন উঠে দাঁড়ায় এবং চাদরটা মাথার উপর থেকে সরিয়ে ফেলে, তখন দেখে ভয়ানক এক রাক্ষসের চেহারা, এবং ওই চেহারাটা উনি কিন্তু স্বপ্নের মধ্যেও দেখেছিলেন। তখন ওই রাক্ষসটা বলে ওঠে, নিয়ামত, তোর জন্য আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে। কি দোষ করেছিল আমার ছেলে, যার জন্য তুই ওইভাবে আমার ছেলেকে আঘাত করলি? ওই অভাবটা দেখতে ভয়ঙ্কর হলেও কথাগুলো যেগুলো বলছিল, মনে হচ্ছিল করুণ কণ্ঠে এক বাবা তার সন্তানের ব্যথায় যেন কান্না করছে। কিন্তু এদিকে নিয়ামত আলী, উনি তো এই কথাগুলো শুনছিলেন এবং ভয়ে ওনার অবস্থা তো খারাপ এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। কিছু বুঝে ওঠার আগে আবারও খপ করে ওই অবয়বটা নিয়ামত আলীর বাম হাত চেপে ধরে এবং বলে, আজ তোর রক্ষে নেই রে নিয়ামত। যখন বাম হাতটা চেপে ধরেছে, উনি খুব ব্যথা পাচ্ছিলেন, মনে হচ্ছে ভয়ানক শক্ত কোনো কিছু তার হাত চেপে ধরে ফেলেছে এবং যেখানে ধরেছে সেইখানে হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যেই হাতটা ধরেছে ওই হাতটা অনেক শক্ত, আরো মনে হচ্ছিল ওই হাতের উপরে নিচে বিভিন্ন মোটা মোটা পশম রয়েছে বা লোম রয়েছে। আমাদের হাত যেটা, হাতের যে নিচের অংশ, এই অংশে কিন্তু লোম কম থাকে, উপরের অংশটা বেশি থাকে। কিন্তু মনে হচ্ছে বানর বা হনুমান বা শিম্পাঞ্জি যেগুলো আছে, পুরো হাত ভর্তি তো লোম থাকে। মনে হচ্ছে ওই রকম কোনো কিছু একটা হাত ওই অবয়বের। ওই অবয়বটা হাত ধরে নিয়ামত আলীর পুরো শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছিল পাশে থাকা একটা ডোবার দিকে। তো উনি তো ভয় যেন কাঠ হয়ে গেছেন, চিৎকার করতে পারছেন না, উনি গলাটা আর কাজ করছে না। ওনার কাছে মনে হচ্ছিল কোনো এক জল্লাদ তাকে টেনে হিচড়ে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছে এবং সেখানে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। মনে হচ্ছে নিজের মৃত্যু উনি নিজেই দেখতে পাচ্ছেন। তো ওনাকে 10-12 হাত দূরে নিয়ে এসেছে। এমন সময় জীবন বাঁচাতে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে ওঠেন। এরপর ওনার আর কিছু মনে নাই। এরপর ওনার যখন জ্ঞান ফেরে, তখন দেখতে পান যে উনি বাড়িতে আছেন। মূলত ওই সময়ে বাজার থেকে আরো 2জন লোক ফিরছিলেন, ওনারাও ওই পথ দিয়ে আসছিলেন। ওনাদের আবার ক্ষেতের পাশে মাছের ঘের ছিল। তো ওনারা ওই দিক দিয়ে আসার সময় ওই ডোবার পাশে এই নিয়ামত আলীকে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে ওনার জ্ঞান ফিরলে উনি সব কথা খুলে বলেন যে কি হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, ওনার জ্ঞান ফেরার পর ওনার বাম হাত কিন্তু আর কখনো কাজ করে নাই। অনেক ফকির কবিরাজ হুজুর দিয়ে ঝাড়ফুঁক করানো হলেও কোনো কাজ হয়নি। উনি মৃত্যুর আগ পর্যন্ত বাম হাত দিয়ে কোনো কাজ করতে পারেন নাই
প্যারালাইজ হয়েছিল তার বাম হাত, আর এই অবস্থাতেই উনি স্বাভাবিকভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এইখানে একটা ব্যাপার, সেটা হলো কেন বললাম যে এই টাইপের ঘটনা আপনারা আগে কখনো শোনেননি। এটা এই কারণে বলেছি, স্বপ্নের মধ্যে তো আমরা অনেক কিছুই দেখি, অনেক কিছুকে আমরা আঘাতও করি, কিন্তু স্বপ্নের ভেতরে দেখা কোনো একটা জিনিস সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে, এটা যে বাস্তবে রূপ নিল, এটা কিভাবে সম্ভব? এই জিনিসটার কোনো ব্যাখ্যা অনেকেই দিতে পারেন নাই, কিন্তু এটাই এই নেয়ামত আলীর জীবনে কঠিন একটা বাস্তব হয়ে সারাটা জীবন রয়ে গিয়েছিল।